নবনীরা পরদিন রাত 2টার সময় গ্রাম থেকে বের হলো শহরের উদ্দেশ্যে। সাথে শুধু নিজেদের ব্যবহার করা কাপড় নিল। নবনী নিজের সব গহনা এবং হামিদুর রহমানের দেওয়া সব টাকা নিল। অনেক দিন আগে নেওয়া এই সিদ্ধান্তে নবনী ভুলে যায়নি। বাসে বসে হাসেম আলী নবনীকে জিজ্ঞাসা করলো, আমরা এখন কোথায় যাব রে মা? কোনো বস্তিতে থাকুনের ব্যবস্থা করা লাগবে মনে হয়। নবনী বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে বলল, বস্তি নয় বাবা, আমরা এখন সরাসরি গিয়ে একটা হোটেলে উঠবো, 2 দিনের ভিতর একটা ফ্ল্যাটে উঠবো। রাবেয়া জিজ্ঞাসা করলেন, সে তো অনেক টাকার কারবার। নবনী হেসে বলল, টাকা আমার কাছে আছে মা, তোমার চিন্তা করো না। হাসেম আলী বললেন, না না, তোর ওই টাকা শুধু তোর মা, তোর কাছে রাখ, আমাদের জন্য টাকা খরচ করতে হবে না। নবনী বাবাকে বলল, কেন বাবা, আমি কি তোমার মেয়ে না? আমার কি শখ নেই নিজের বাবা মায়ের জন্য কিছু করার? তাছাড়া এই টাকা যদি আমার স্বামীর দেওয়া হতো, বৈবাহিক সম্পর্ক থাকতো, তাহলে আমি তোমাদের জন্য এই টাকা খরচ করতে চাইতাম না তার অনুমতি ছাড়া। এখন আমার কাউকে জবাব দিতে হবে না। আমার টাকা আমার বাবা মায়ের জন্য খরচ করার পূর্ণ অধিকার আছে। হাসেম আলী তবুও লজ্জা পেলেন। নিজের সন্তানের জন্য কিছুই করতে পারতেছেন না, অথচ নির্দ্বিধায় মেয়ে তাদের জন্য কত কিছু করতে চাইছেন। গাড়ি থেকে নেমে নবনীরা সিএনজি নিয়ে বনানীতে এলো। নবনীরা একটা হোটেলে 3টা রুম নিল। দুপুর পর্যন্ত বিশ্রাম নিয়ে নবনী বাবাকে নিয়ে বের হলো। এই প্রথমবার নবনী সাহস করে বের হলো নিজের ইচ্ছেতে। রাস্তায় বেরোতে নবনী বুঝতে পারলো তার ভীষণ ভয় করছে, গলা শুকিয়ে আসছে। দোকান থেকে একটা মিনারেল ওয়াটারের বোতল নিয়ে নবনী বাবাকে নিয়ে রিস্কায় উঠল। গন্তব্যে বেশি দূর নয়। রিস্কাওয়ালা অ্যাড্রেস বলতে হাসেম আলী চমকে গেলেন। নবনী হাত ধরে বলল, কী বলছিস তুই, ওই বাসায় যাবি কেন? নবনী বলল, ওই বাসায় যাব না তো বাবা, ওই বিল্ডিংয়ের ফ্ল্যাটটাই নিব আমরা। হাসেম আলী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কি বলছে তার মেয়েটা, ওখানে কেন থাকবে? নবনী জিজ্ঞাসা করতেই নবনী বলল, বাবা, আমি ভুলে যাইনি সেদিনের কথা, যেদিন তুমি আমাকে দেখতে গিয়েছিলে। সেদিন কি করেছিল ওরা? ওই মহিলা পাশের বাসার লোকদের কাছে তোমাকে আমার পরিচয় দেয়নি, তার মান সম্মান চলে যাবে। লোকে যদি জানে তুমি আমার বাবা, ওনার স্ট্যাটাস নষ্ট হবে। আমার বাবা যেমনই হোক, যতই খারাপ হোক তার আর্থিক অবস্থা, আমার জন্য তো তিনি আমার বাবা, আমার তো জন্মদাতা। আমার তো লজ্জা লাগে না তাকে বাপ্পা বলতে? তাহলে ওদের কেন লজ্জা থাকবে? তারপর থেকে তুমি আর আমাকে দেখতে আসোনি। সেদিনের সেই অপমান আমি ভুলিনি বাবা। আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছি, একদিন না একদিন এই বিল্ডিং আমার বাবাকে এনে রাখবো। এটাই হবে আমার বাবাকে অপমান করা উত্তম প্রতিশোধ। হাসেম আলী গম্ভীর ভীষণ লজ্জা লাগলো। কবে কে কী বলছে এসব নিয়ে মাথা ঘামাননি তিনি। তবে তারপর থেকে আর মেয়েকে নিজেও দেখতে যাননি। তিনি এতদিন ভাবতেন তার প্রবল আত্মসম্মানবোধ, এখন দেখলেন তার মেয়েরও কোনো অংশে কম নেই। 10তলা বিল্ডিংয়ের সামনে রিক্সা থেকে নামতেই নবনী শহরের অন্যরকম একটা শিহরণ হয়ে গেল। একদিকে এই বিল্ডিং থেকে অপমান আর হতাশা নিয়ে বাড়ি ফিরে গেছিল, আজকে আবার সেই বিল্ডিংয়ে এসেছে এক বুক স্বপ্ন নিয়ে। দারোয়ান নবনীকে দেখে অবাক হয়ে বলল, আপনি তামিম ভাইয়ের বউ না? নবনী হেসে বলল, আগে ছিলাম, এখন নেই, এখন তো তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। দারোয়ান অবাক হয়ে শুনল, তারপর বলল, কী কোন ভাবি, এই জন্য কি আপনি হামিদ চাচার মরণের পর আসেন নাই? নবনীর মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত। নবনী এই কথা শুনে সেখানেই সেন্সলেস হয়ে গেল। হাসেম আলী ভয় পেয়ে গেলেন মেয়ের অবস্থা দেখে। দারোয়ান আর তিনি মিলে পাজাকোলা করে দারোয়ানের রুমে শুইয়ে দিল। তারপর পানির ছিটা দেওয়ার পর নবনীর জ্ঞান ফিরে। নবনী বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলেন। হামিদুর রহমান মারা গেছে এটা নবনীর কিছুতেই বিশ্বাস হচ্ছে না। সুস্থ একটা মানুষ কিভাবে মারা গেল তাকে কেউ কিছু জানালো না পর্যন্ত। দারোয়ান বলল, আপনি খবর পাননি ভাবি? চাচা একদিন সকালে লিফটে অজ্ঞান হয়ে পড়েছিল, তারপর শামীম ভাই হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার কইল স্ট্রোক করছেন উনি, মাইরে গেছেন ও। নবনী জিজ্ঞাসা হলো, কতদিন হয়েছে? দারোয়ান ভেবে বলল, এই ধরেন 3 মাসের মতো হয়েছে। নবনী একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণে বুঝে গেছে হামিদুর রহমানের সাথে সে ফোনে যোগাযোগ করতে পারেনি। হতবিম্বল হয়ে নবনী বসে রইল কিছুক্ষণ। তারপর দারোয়ানকে বলল, ম্যানেজার আঙ্কেলকে একবার কল দেন তো। দারোয়ান নবনীর কথা মতো ম্যানেজারকে কল দিল। ম্যানেজার থাকে 7তলায়। নবনীর কল পেয়ে নিচে এলো। নবনীকে দেখে বলল, তুমি তো মনে হয় তামিমের বউ। নবনী বলল, এখন আর কারো বউ না চাচা, আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি এসেছি একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য। ফ্ল্যাট খালি আছে কি না কোনো? ম্যানেজার বলল, হ্যাঁ আছে তো, 2তলায় একটা আর 4তলায় একটা। নবনী যেন আকাশের চাঁদ পেল, বলল, আমার 4তলার ফ্ল্যাটে উঠতে চাই চাচা। 4তলায় তামিমরা থাকে। নবনী অ্যাডভান্সের টাকা নিয়ে এলো ম্যানেজারকে।
তারপর সোজা চলে এলো হোটেলে বিছানায় শটাং হয়ে শুয়ে পড়লো। রাবেয়া মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলো মেয়ের মন খারাপ। হাসিম আলীকে জিজ্ঞাসা করতে হাসিম আলী বলল, নবনী বাসা ঠিক করে আসছে। কোথায় জানো? তামিমদের বাসার পাশে নিচে নবনী। রাবেয়া বেগম চমকে গেল এই কথা শুনে। হাসিম আলী বলল, রাবেয়া, হামিদ ভাই আর বাইচা নেই, আমার মাইয়া এই জন্য এরকম ভাঙিয়ে পড়ছে। রাবেয়ার এই কথা শুনে হতবাক হয়ে গেলেন সাব্বির, চৈতালি, ফাল্গুনিও অবাক হলো শুনে। কেউ ভাবতে পারেনি এরকম কিছু হতে পারে। নিতু আর তামিমের বিয়ে আজকে। তাহেরা বেগমের চাপে পড়ে তামিম বিয়ে করতে নিতে বাধ্য হলো। তামিম আরেকটু সময় নিতে চেয়েছিল সব জড়তা কাটিয়ে ওঠার জন্য, নবনীকে ভুলতে। কিন্তু তাহেরা বেগম সেই সুযোগ দিলেন না। বিয়েতে তেমন কোনো আত্মীয় স্বজনকে জানানো হয়নি। তামিম আর নিতুর কয়েকজন কলিগ, অফিসের বস লুবনা, তাহেরা, দিশা ও তাহেরার দুই বোন এবং পাশের ফ্ল্যাটের কয়েকজন মিলে হয়েছে। সব মিলিয়ে 30 জনের মতো মেহমান। বউ নিয়ে বরযাত্রী রাতে ফিরে এলো তামিমদের বাসায়। বউ নিয়ে তামিম লিফটের জন্য অপেক্ষা করছিল, লিফটে উপর থেকে নামার জন্য। লিফট নামাতেই দরজা খুলে নবনী আর সাব্বির বের হয়ে গেল। নবনীকে দেখে তামিম একটা ধাক্কা খেলো যেন। নবনী ভালো করে তাকালো নিতুর দিকে, তাকিয়ে বুঝতে পারলো এই সেই মেয়ে যার ছবি নবনী দেখেছে। তাহেরা বেগম সহ যারা ছিলেন নবনীকে চিনতে তারা সবাই হতভম্ব হয়ে গেল নবনীকে এখানে দেখে। নবনী কারোর সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল লিফট থেকে। তারপর লিফটের সামনে থেকে সাব্বির আর নবনী দুটো তোষক মাথায় নিয়ে লিফটে গিয়ে দাঁড়ালো। তামিমরাও লিফটে উঠল। 4 তলা লিফট থামতে নবনী আর সাব্বির বের হয়ে গেল। তারপর সোজা নিজেদের ফ্ল্যাটে ঢুকে গেল। পিছনে সবাই হতবিম্বল হয়ে দাঁড়িয়ে রইল। বাকিরা সবাই সবাই এরকম অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিতে বলল, কী হয়েছে, বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? তাহেরা বেগম নিজেকে সামলে ফ্ল্যাটের দরজা খুলে দিল। তামিম সোফায় বসে পড়ল ধুম করে। অনেক দিন পর আজ নবনীকে দেখতে পেয়েছে সে। সেই নবনী যে কিনা 3 বছর তামিমের অর্ধাঙ্গিনী ছিল, অথচ আজ দুজনের মধ্যে কত যোজন যোজন দূরত্ব। নবনী আজ ভালো করে খেয়াল করলো তামিমকে। খেয়াল করে দেখতে পেল নবনী যেন নিতুর চাইতে 1000 গুণ বেশি সুন্দরী। তামিমের মনে হলো নবনী আগের চাইতে আরও অনেক বেশি সুন্দরী হয়ে গেছে। অনেকদিন পর তামিম নবনীর হাতে সবুজ রেশমি চুড়ি দেখছে। ফর্সা হাত দুটো কেমন কোমল মনে হচ্ছে। তামিমের চরম অশান্তি শুরু হলো। বাসায় সদ্য বিবাহিত স্ত্রী আছে সে কথা বেমালুম ভুলে গেল তামিম। দিশা মোটামুটি বিরক্ত এই বিয়েতে। দিশা চেয়েছিল তামিমের বিয়ে তার বান্ধবী রুমির সাথে করাতে, তাহলে দুজনে মিলে যা ইচ্ছা তাই করবে। কিন্তু তাহেরা বেগম যেন পাগল হয়ে গেছে নিতুকে বিয়ে করাতে। দিশা তবুও হাল ছাড়েনি, মনে মনে প্রতিজ্ঞা করলো যেভাবে হোক তামিমের সাথে নিতুর বিয়ে বিচ্ছেদ ঘটিয়েই ছাড়বে। তাহেরা বেগম ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল নবনীকে দেখে। নিতু এখনও জানে না তামিমের আগে বিয়েছে। জানলে হয়তো বিয়ে করতে রাজি হতো না সে। এজন্য তাহেরা বেগম তাড়াহুড়ো করে বিয়ে করিয়ে আনেন। এখন তার মনে হচ্ছে নিতু যে কোনো সময় জেনে যাবে। তাহেরা বেগম ভেবে পেলেন না কি করবেন তিনি এখন। নিতু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তামিমের জন্য, কিন্তু তামিম ড্রয়িং রুম থেকে যাচ্ছে না এখনও। ঘড়িতে 11টা বাজে। নিতু এবার আর অপেক্ষা করলো না। উঠে এসে দেখে তামিম শূন্যের দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে। নিতু এসে একটা ধাক্কা দিল তামিমকে, তারপর বলল, আমাকে একা রেখে তুমি এভাবে বসে আছো কেন? সমস্যা কি তোমার? তামিম জবাব দিতে পারলো না। তারপর যে আসলে কি সমস্যা তা সে নিজেই ভেবে উঠতে পারছে না। নিতু কথা না বাড়িয়ে চলে গেল। তামিমও চলে গেল। পরনে পাঞ্জাবি খুলে শুয়ে পড়লো বিছানায়। নিতুকে বললে, আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে নিতু, আজকে ঘুমাও, তুমিও টায়ার্ড। নিতু ভীষণ অবাক হলো তামিমের কথায়। যে লোকটা সারাদিন নিতুর সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য ঘ্যান ঘ্যান করতো, সে কিনা আজকে বিয়ে হয়ে আসার পর তার সাথে একটা কথাও বলছেন না। অন্য সব তো পরের বিষয়। প্রচণ্ড মেজাজ খারাপ হলো নিতুর। নিজেকে মনে হলো ফেলনা কেউ। রেগে গিয়ে সেই অবস্থায় নিতু শুয়ে পড়লো। সকালে নিতুর ঘুম ভাঙলে তাহেরা বেগমের ডাকে। ঘড়িতে সবে 7টা বাজে। নিতু বিরক্ত হলো। 8টার আগে নিতু ঘুম থেকে ওঠে না। তাহেরা বেগমের ডাক শুনে নিতু বের হলো রুম থেকে শাড়ি চেঞ্জ করে। তাহেরা বেগম মিষ্টি এসে বলল, নিতু মা, গহনাগাটি আমার কাছে দাও, আমি রেখে দিচ্ছি আমার আলমারিতে। নিতু ভীষণ অবাক হলো শুনে। তারপর বলে, কেন মা? আমি যথেষ্ট ম্যাচিওর একজন মেয়ে, নিজের জিনিস নিজে সামলে রাখতে পারি। ওগুলো আমার স্বামীর দেওয়া অর্নামেন্টস, ওগুলো আমার কাছে থাকবে। তাহেরা বেগম মনে হলো তার গালে কেউ যেন নিতু দুটো জুতার বাড়ি মেরেছে। এরকম মুখের উপর কেউ তাকে জবাব দিবে তা সে কখনো ভাবতে পারেনি। নিতু আর কোনো কথা না বলে চলে গেল। আজকে অনেকক্ষণ ঘুমাবে সে। 3 দিনের ছুটি পেয়েছে অফিস থেকে, এই 3 দিন সে ঘুমাবে সে। তাহেরা বেগম সারা শরীর ঘামে ভিজে এলো। মনে মনে তাহেরা বেগম ভাবলেন, আমি কি খাল কেটে কুমির নিয়ে এসেছি? সকালের অপমানের কথা তাহেরা বেগম ভুলেনি। একটু আগে খেতে বসে নিতুর করা বেয়াদবির কথাও মনে আছে তার। তাই রাতে 10টায় সময় মধুর স্বরে নিতুকে ডাকলেন,
তিনি মিষ্টি এসে বললেন, আমার পাটা ব্যথা করছে, একটু টিপে দাও তো মা। নিতু কথা না বাড়িয়ে পা টিপে দিতে লাগলো। নিতু 30-20 মিনিট পরে বলল, মা এবার আমি যাই। তাহেরা বেগম করুণ স্বরে বলল, আমার তো পা ব্যথা এখনো কমেনি। নিতু বলল, তাহলে লুবনা অথবা দিশাকে রেখে নিন, আপনার ছেলে আমার জন্য অপেক্ষা করছে। তাহেরা বেগম আর কথা বলার সুযোগ না দিয়ে নিতু চলে গেল রুমের দিকে। তাহেরা বেগম হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিতুর দিকে। এখনও বিশ্বাস হচ্ছে না নিতু তার মুখের উপর কথা বলে চলে গিয়েছে। রুমে গিয়ে দেখে তামিম স্মোক করে বসে আছে। নিতু বুঝতে পারলো তামিম কোনো একটা সমস্যা আছে, নয়তো গত রাত থেকে এখনও সেরকম ভরসা হারার মতো বসে থাকতো না। সারাদিন নিতুর সাথে তেমন একটা কথা বলেনি তামিম। দুপুরে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে বাসা থেকে। যাওয়ার সময় নিতুকে বলে গেছে দুপুরে খেয়ে নিতে। নিতু দুপুরে খেয়ে নিছে ঠিকই, কিন্তু খাবার তার মনের মতো হয়নি। এরা বাইরের হোটেল থেকে খাবার এনে খায়, খাবার খুব একটা ভালো হয়নি। তবুও দুপুরে খাবারের পর নিতু চুপ হয়েছিল। রাতে নিতু দেখলো তামিম আসার সময় ভাত তরকারি নিয়ে এসেছে। ভাত আর হাঁসের মাংস নিয়ে এসেছে তামিম। নিতু রাতের রান্না খাবারটা ভালোও লাগলো ভীষণ। মাংস রান্নাটা বেশ ভালো হয়েছে। নিতু সবাইকে বেড়ে দিল খাবার। সবার প্লেটে দুটো করে মাংস দিয়ে নিজের রান্নে 2 পিস মাংস নিজের প্লেটে নিল। তাহেরা বেগম হাঁ করে তাকিয়ে রইলেন নিতুর কাণ্ড দেখে। এই বাসায় রানের 2 পিস মাংস লুবনা এবং দিশার জন্য বরাদ্দ থাকে। লুবনা এবং দিশাও হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিতুর দিকে। নিতু সেসব মাথা না ঘেমেই খেয়ে নিল। খাবার পর তাহেরা নিতুকে বলল, বৌমা, আমাদের বাসায় মাংস রান্না হলে সবসময় দিশা আর লুবনা রানের পিস খায়। এরপর থেকে আর ভুল করো না। নিতু সোজা জবাব দিল, কি বলেন মা, আমি নিজেও তো রানের পিস না হলে খেতে পারি না। তাহলে কি হবে? আচ্ছা, এবার থেকে তাহলে হাঁস মুরগি যাই আনুক না কেন, দুটো করে আনতে বলবেন আপনার ছেলেকে। তাহলে ওরা দুজনও খেতে পারবে আর আমি দুটো খেতে পারবো। তাহেরা বেগম মুখ কালো করে খাবার শেষ করলো। নিতু এখনও এই বাসার হাবভাব বুঝতে পারছে ভালো করে। তবে এটুকু বুঝতে পারছে তার শাশুড়ি খুব একটা সুবিধার মানুষ না। তামিম তার পাশে বসে নিতুকে জিজ্ঞাসা করলো, তোমার কি মন খারাপ? কোনো সমস্যা? আমার সাথে শেয়ার করো তাহলে। তুমি এভাবে চুপ হয়ে থাকলে আমি কিভাবে বুঝবো? বিয়ে আমাদের দুজনের সম্মতিতে আছে, এমন যে নয় জোর করে তোমাকে বিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার সাথে এরকম ব্যবহার করা মানে? তামিম নিজেই বুঝতে পারছে না তার আসলে কী করা উচিত। নবনী যদি এত কাছে না থাকতো তবে তামিমের হয়তো কোনো অসুবিধা হতো না, একটু কষ্ট হলে মানিয়ে নিত। কিন্তু এখন মাথায় বারবার নবনী করছে। এই প্রথমবার তামিম বুঝতে পারলো এক নারীতে আকৃষ্ট থাকার মতো সুখের পৃথিবী আর দ্বিতীয় কিছুতে নেই। বিয়ের আগ থেকে তার চান্স পেলেই লাইন মারার স্বভাব ছিল, যে কারণে তামিম নিজেও কনফিউজড হয়ে গেছে যে আসলে কাকে চায়, কাকে নিয়ে সুখী। বহুগামী হওয়ার সবার কথাই মনে পড়ে তামিমের। এজন্য তার নবনীত থাকতে মনে হচ্ছে নিতু ভালো হবে তার জন্য। আর এখন নিতু আসায় মনে হচ্ছে নবনী তার জন্য বেস্ট ছিল। তামিম নিজেকে সামলানোর চেষ্টা করলো। নিজের মনে যাই চলুক, নিতুকে তা বুঝতে দিবে না বলে ঠিক করলো। তাই জোর করে হেসে বলে, তেমন কিছু না নিতু, বাবার কথা মনে পড়ছে আসলে। বিয়ে করলাম অথচ বাবা তোমাকে দেখে যেতে পারেনি। বাবা এভাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। নিতু তামিমকে নিজের কাছে টেনে নিল। তামিম নিতুর শরীরে পারফিউমের হালকা ঘ্রাণ পেল। অন্য সময় এই ঘ্রাণ তামিমের মাথা ধরিয়ে দিত, কিন্তু আজকে তেমন কিছুই হলো না। তবু নিতু কিছু বুঝতে না দিয়ে তামিম এগুলো সামনে। অনেকক্ষণ পর নিতুর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো তামিম। নিতু ঘুমিয়ে পড়লো খুব তাড়াতাড়ি। তামিম আর ঘুম এলো না সহজে। আজ সকালে নিতুর ঘুম ভাঙলো তাহেরা বেগমের ডাকাডাকি। রাতে দেরিতে ঘুম হওয়ায় নিতুর দুচোখ রাজ্যের ঘুম এসে জমা। তার উপর মাঝখানে একবার উঠে গোসল করে নামাজ পড়ে শুয়েছে নিতু। তাহেরা বেগম এক নাগাড়ে দরজায় নক করতে লাগলো। নিতু তামিমকে ডেকে বলল, তোমার মা কি অ্যালার্ম ঘড়ির দায়িত্ব পালন করছে নাকি? ঘুমিয়েছি কতক্ষণ হলো, উনি এভাবে ডাকছে? নতুন বিয়ে হলে ছেলে বউকে এভাবে সাত সকালে ডাকা যে অনুচিত তাকে উনি জানে না। তামিম কী বলবে ভেবে পেল না। মায়ের এভাবে ডাকাটাকি যে অনুচিত তা তামিম বুঝে, কিন্তু তাই বলে নিতু এভাবে তার মাকে নিয়ে কথা বলাটা তামিমের পছন্দ না। নিতুকে তাই রাগ না দেখে গম্ভীর মুখে বলল, মা এই পরিবারের গৃহকর্ত্রী, মা যাই বলে সবাইকে তাই করতে হয়। নিতু, এসব নিয়ে আমাদের মায়ের সাথে তর্ক করবে না, আমার পছন্দ না। নিতু অবাক হলো, না, আমি তো এসব মেনে নিব না। তোমার মা পরিবারের কর্ত্রী বলে ওনার যা মনে চায় তাই করবে, উচিত অনুচিত না ভেবে কাজ করবে। তুমি যদি আমাকে সাবান টাইপের মেয়ে ভাবো তবে আমি তোমাকে আগেই সরি বলে দিচ্ছি। আমি ওসব টলারেট করার মেয়ে না, আমি স্বাধীন চেতা মেয়ে। কেউ আমাকে ডমিনেট করবে, আমি সেটা মোটেও সহ্য করব না। তুমি নিশ্চয়ই এটুকু বুঝতে পারছো এতদিনে আমি অন্যের কথায় প্রভাবিত হই না। যদি হতাম তবে বিয়ের আগে তোমার কথা শুনে সুরসুর করে বিছানায় পর্যন্ত চলে যেতাম। তোমাদের বাড়ির এরকম অবস্থা হলে তুমি আমাকে আগেই বলে দিতে। আমি তাহলে বিয়ের আগে ভেবে দেখতাম বিয়েটা করাটা ঠিক হবে কি না। তামিম নিতুর এরকম কথা প্রত্যাশা করেনি। এখন এরকম কথা শুনে তামিম বিস্মিত হয়ে গেল। তাহেরা বেগমের ধৈর্যের ভাত ভেঙে গেল নক করতে করতে। তারপর বিরক্ত হয়ে চলে গেলেন রুমের দিকে। তামিম আজও ঘুম থেকে উঠে বাইরে থেকে নাস্তা আনতে পারেনি।
৯টা বাজতে দিশার চিৎকার শুরু হয়ে গেল। তার নাস্তা এখনও দেওয়া হয়নি। তাহেরা বেগম দিশার চিৎকার শুনে ছুটে গেলেন রান্নাঘরে দিশার জন্য নাস্তা বানাতে। আর সেই সাথে নিতুর ১৪ গোষ্ঠী উদ্ধার করে ফেলেন। নিতু উঠে দেখলো দিশা নাস্তা করছে। শাশুড়ির ডাকে দিয়ে নিতু বলল, মা, আমার নাস্তাটা দিয়ে যান, ভীষণ খিদে লেগেছে আমার। তাহেরা বেগম লুবনার জন্য নুডলস বানালেন। সেখান থেকে অর্ধেক কম নিতুকে এনে দিল। নিতু দেখলো পিরিচের নুডলস অল্প পরিমাণ। নিতু বুঝলো এই মহিলা আসলেই সুবিধাজনক না। নিজেরটা খেয়ে নিতুকে কিচেনে গিয়ে বাকি নুডলস নিয়ে নিল। তারপর তাহেরা রুমে গিয়ে বিছানায় পা তুলে বসে বলল, নুডলস ভীষণ ভালো হয়েছে মা, আমি তো কড়াইয়ে রাখা বাকিরাও নিয়ে নিয়েছি। তাহেরা বেগম চমকালেন, এটুকু নিজের মেয়ের জন্য রেখেছিলেন তিনি। বাসায় সব ঠিক করার পর নবনী, চৈতালি আর ফাল্গুনীকে নিয়ে বনানীর একটা স্কুলে ভর্তি করিয়ে এলো। তারপর বাসায় বসে ভাবতে লাগলো কিছু একটা করতে হবে, এভাবে তো দিন যাবে না। এসব গহনাগাটি টাকা দিয়ে ওদের ফেরত দিয়ে দিতে হবে, কিন্তু তার জন্য কিছু একটা করা দরকার। চাকরির কথা মনে পড়তে নবনীর মন খারাপ হলো ভীষণ। তামিম তাকে বলেছিল, নিতু, সোনার ডিম পাড়া হাঁস, 25,000 টাকার বেতন, অথচ নবনী নিজের 10 টাকাও নেই। চাকরি তো আর বললেই হয়ে যায় না। তাই নবনী সিদ্ধান্ত নিল আপাতত টিউশনি করাবে, এর মধ্যে চাকরি খুঁজবে, চাকরির জন্য পড়বে। সাহস করে বের হলো 10টার দিকে বাসা থেকে। কোথায় যাবে, কার কাছে কথা বলবে, একটা টিউশন জোগাড় করতে দিতে খুঁজে পেলে না নবনী। তবু হাঁটতে লাগলো উদ্দেশ্যহীনভাবে। নবনী নজর রাস্তার পাশের দেওয়াল, পিলারে, সব জায়গায় সবসময় লিফলেট দেখা যায় শিক্ষক চেয়ে। দেখতে দেখতে নবনীর নজর গেল 6-7 বছর বয়সী একটা ছেলে দুষ্টুমি করতে করতে রাস্তার মাঝখানে চলে এসে। অপর দিক থেকে ধেয়ে আসা বাসটা দেখে নবনী আর্তনাদ করে ছুটে গেল বাচ্চাটিকে বাঁচাতে। ততক্ষণে বাচ্চার মায়ের চিৎকার শুরু হয়ে গেছে। ঝড়ের মতো নবনী ছেলেটাকে দৌড়িয়ে নিয়ে রাস্তা পড়ে যায়। নবনী পাশ ঘেঁষে বাসটি চলে যায়। রাস্তায় শুয়ে নবনী টের পায় তার হার্টবিট বেড়ে গেছে কয়েক গুণ। একটুর জন্য কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আল্লাহ নবনীকে রক্ষা না করলে বাঁচার উপায় ছিল না দুজনের। আশেপাশে লোকজন এসে নবনী আর বাচ্চাটাকে রাস্তা থেকে তুলত। ভারী শাড়ি পরা একজন মহিলা এসে বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। নবনী বুঝলেন বাচ্চাটা এই মহিলার। কিছুক্ষণ কান্নার পর মহিলা নবনীর দিকে তাকালেন, কিছুটা লজ্জিত হয়ে বললেন, মাফ করবেন, বাচ্চার জন্য কাঁদতে গিয়ে আপনার কথা ভুলেই গেছি। আপনার তো কপালে আঘাত লেগেছে, আমার সাথে চলুন, হাসপাতালে যাই। নবনী কপালে হাত দিয়ে দেখলো সত্যি কপাল কেটে গেছে। হেসে বললেন, না, তা লাগবে না, আমি নিজেই যেতে পারবো। আপনি বাচ্চার দিকে আরেকটু ভালো করে খেয়াল রাখবেন, রাস্তার বের হলে বাচ্চার হাত ছাড়বেন না। মহিলাটি নবনীর হাত ধরে বলল, আপনি আগে আমার সাথে চলুন প্লিজ। আপনার জন্য কিছু করতে না পারলে আমার ভীষণ খারাপ লাগবে। প্লিজ না করবেন না, প্লিজ। আর আমি আসলে ওর বাবার সাথে কথা বলছিলাম ফোনে। ছেলেটা হাত ছেড়ে কখন চলে এলো বুঝতে পারিনি। প্লিজ আসুন। নবনী আর কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল। নবনীর আঘাত তেমন গুরুতর না, ব্যান্ডেজ করে দিয়েছে ডাক্তার। মহিলাটি নবনীকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? এতক্ষণ নামটা জানা হলো না। নবনী বলল, নবনী আমার নাম। মহিলাটা বললো, আমি সিমলা, আর আমার ছেলের নাম নীর। আপনি থাকেন কই? নবনী বলল, বনানীতে থাকি। সিমলা বলল, আমরাও তো বনানীতে থাকি, কী করেন আপনি? নবনী কিছুটা বিব্রত বোধ করলেন এই প্রশ্নের জবাব দিতে। ইতস্তত করলেন, আপাতত কিছু না, চাকরি করছি, অনার্স শেষ করছি, সামনের বছর মাস্টার্সে অ্যাডমিশন নিব, বের হয়েছি টিউশনি খুঁজতে। সিমলা নবনী হাত চেপে ধরে বলল, কী আশ্চর্য, আমি তো আমার ছেলের জন্য একজন টিচার খুঁজছি, নীরকে পড়াবার জন্য। তেমন কোনো টিচার পাচ্ছি না। ছেলেটা ভীষণ দুষ্টু বলে কোনো টিচার টিকে না। আপনি একটু চেষ্টা করে দেখুন না প্লিজ। নবনী ছেলেটার দিকে তাকালো। ফর্সা গোলুমুলু মুখ দেখলে মনে হয় এই পৃথিবীতে বুঝি এর চেয়ে শান্ত বাচ্চা আর দুটো নেই। নবনীকে চুপ থাকতে থেকে সিমলা নবনী হাত চেপে ধরে বলল, প্লিজ না করবেন না, একবার চেষ্টা করে দেখুন, আপনার সম্মানই নিয়ে ভাববেন না, আপনি শুধু আমার ছেলেটাকে পড়াতে আসেন। নবনী কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেলেন। ঠিক করা হলো আগামীকাল থেকে নবনী নীরকে পড়াতে যাবে। সিমলা নবনীকে নিজেদের গাড়ি করে নিয়ে বাসা দেখিয়ে এলো। নবনী গেটের ভিতর আর বাইরে গেলেন না, বাইরে থেকে বাসা দেখে চলে আসলো। সিমলা জোর করে নিতে পারলো না ভেতরে। নবনী বাসায় ফিরতে তামিমের সাথে দেখা হয়ে গেল। নবনী বের হচ্ছে বাসা থেকে, নবনী দাঁড়িয়েছিল কলিং বেল বাজিয়ে ভেতর থেকে দরজা খোলার অপেক্ষায়। তামিমের দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। যেই মানুষটা একসময় চির আপন ছিল, সেই কিনা আজ সবচেয়ে পর। তামিম নবনীর কপালে ব্যান্ডেজ দেখে দাঁড়িয়ে গেল। দ্বিধা বোধ ফিরে এলো আবারও। নবনীকে দেখলেই কেন এমন অশান্তি লাগে তার ভেবে পেল না। তামিম দুপুরে খাবারের জন্য যাচ্ছিল, কিন্তু নবনীকে দেখার পর পা আর সামনে যেতে চাইল না। বাসায় ফিরে গেল আবার। তাহেরা বেগম জিজ্ঞাসা করতে বলল, শরীর খারাপ লাগছে, বাসায় রান্না করে নাও। তাহেরা নিতুকে রাখলো। নিতু চুলে বেনুনি করছিল রুমে বসে। ডাক শুনে বের হয়ে এলো। তাহেরা বেগম বলল, দুপুরের জন্য রান্না বসাও তো।
মা, তামিম আজকে বাইরে থেকে খাবার আনতে চাচ্ছে না, বলছে তোমার হাতে রান্না খাবে। নিতু তামিমের দিকে তাকালো, তাকিয়ে বুঝতে পারলো এটা তাহেরার একটা চাল তাকে দিয়ে কাজ করানোর। নিতু হাসি মুখে রান্না করতে গেল। বিকেলে খেতে খেতে তাহেরা বেগম চমকে গেলেন, সব খাবারের লবণ বেশি দাও। নিতু মুচকি এসে নীরবে খেতে লাগলেন। কষ্ট হলো খাবে সে, তাকে এই রান্না করানোর মজা সে বুঝিয়ে দিবে। তাহেরা চোখ সরু করে বাকিয়ে রইল নিতুর দিকে। নিতু মনে মনে বলল, আপনি যেমন বুনোয়াল, আমিও তেমন বাঘা তেঁতুল। আজ টিউশনিতে নবনীর প্রথম দিন। নবনী হঠাৎ করে ভীষণ নার্ভাস লাগছে। বিয়ের আগেও নবনী টিউশন করছে, তখন এত নার্ভাস লাগেনি। নবনী একটা সাদা রঙের 3 পিস পরে বের হয়ে বাসা থেকে বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত পড়াবে নীরকে। বিকেলে উত্তাভিন রোদে নবনী ঘামছে। রিস্কা না নিয়ে নবনী হেঁটে গেল। যেতে যেতে ভাবতে লাগলো টিউশনি করিয়ে কত টাকা পাবো। সিমলা যদি বেতনের কথা বলেনি, তবুও নবনী ধরে নিছে 2 থেকে 2,500 টাকার বেশি হবে না। অথচ ফ্লাইট ভাড়াই মাসে 35,000 টাকা। মাথার এক রাজ্যের চিন্তা নিয়ে নবনী হাঁটতে লাগলো। শান্তিনীর বাসার সামনে এসে নবনী একটু জিরিয়ে নিল। গেটের দারোয়ান নবনীকে নিজের পরিচয় দিতে দারোয়ান গেট খুলে দিল। ভেতরে ডুপ্লিকেট নবনী দেখে চমকে গেল। ডুপ্লেক্স বাড়িটি বাইরে থেকে দেখা না গেল, ভেতরে ঢুকে মাথা ঘুরে যাবে ফুলবাগান দেখে। সামনে ফুলের বাগান, অন্য পাশে একটি জলপরি মূর্তি। বাগানে বসার জন্য চেয়ার টেবিলে রাখা আছে। ফুলবাগানের দিকে তাকিয়ে নবনীর ভীষণ ভালো লাগলো। এত ঝোপালো গোলাপ নবনী আগে দেখেনি। বাহারি রঙের গোলাপ দেখে নবনীর ইচ্ছে হলো গিয়ে জড়িয়ে ধরে। সিমলা মেন দরজায় দাঁড়িয়েছিল। নবনীকে দেখে উচ্ছল কিশোরীর মতো ছুটে এলো। এসে নবনীকে জড়িয়ে ধরলো, যেন দুজন কতদিনের চেনা। নিজের থেকে বলতে লাগলো, আরে আমি সেই সকাল থেকে অপেক্ষা করছি তোমার জন্য, দিন কাটছেই না যেন। এত দেরিতে এলে কেন? আরও আগে আসতে। নবনী বুঝতে পারলো না সিমলা এত উচ্ছ্বাসিত কেন নবনীকে দেখে। বাড়ির ভেতরে ঢুকে নবনী বুঝতে পারলো এরা বেশ ধনী। দেওয়ালে বিভিন্ন পেন্টিং লাগানো আছে, এদের আভিজাত্যের বহিঃপ্রকাশ। ধপধপে সাদা রঙের সোফা দেখেই নবনীর মনে হলো ভীষণ আরামদায়ক সোফা। সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলো। নীর বসে আছে পড়ার টেবিলে, দেখে মনে হচ্ছে ভীষণ সিরিয়াস লেখাপড়া নিয়ে। সিমলা ফিসফিস করে বলল, এই এর ভোলা ভালা চেহারা দেখে কনফিউজড হয়ে যেও না, পড়তে গেলে বুঝবে দুষ্টের শিরোমণি। নবনী মুচকি হেসে চেয়ারে বসলো। সিমলা চলে গেল ভেতরে। নবনী বসেই নীরকে বলল, বাবু আজকে যদি তুমি সুন্দর করে পড়ো আমার সাথে, তবে পড়ার শেষে আমি তোমাকে একটা চকলেট দেবো, রাজি? নীর এক মাথা ঝাঁকড়া চুল নাড়িয়ে বলল, হ্যাঁ মিস রাজি, তবে শোনো চকলেট কিন্তু চুপি চুপি দিও আমাকে। মাম্মাম দেখলে আমাকে না দিয়ে খেয়ে ফেলবে। মাম্মাম তো একটু ছেঁচো তো, কাউকে বলো না, এটা একটা সিক্রেট। নবনী হেসে ফিসফিস করে বলল, ওকে বলবো না। নীর আবারও ফিসফিস করে বলল, আমাকে বাবু বলো না, বাবু তো মাম্মাম বাবাকে বলে। নবনীর ভীষণ হাসি পেল এই কথা শুনে। নবনী বলল, আচ্ছা আর বলবো না, এবার বলো তুমি কিসে বলো? নীর বলল, আমি তো পড়ি না মিস, আমি পড়াই আমার মিসদের। নবনী জিজ্ঞেস করল, তাই না? কীভাবে পড়াও তুমি? নীর গলা খাদে নামিয়ে বলল, আমাদের মিসরা কেউ কোনো পড়া পারে না। আমি বাসা থেকে যা পড়ে যাই তাই গিয়ে মিসদের বলি। মিসরা সবসময় আমাকে জিজ্ঞেস করে, নীর ওটা বলো ওটা বলো, এটা পারো এটা পারো। নবনী হাসি চেপে বলল, বুঝেছি তো, তুমি অনেক কিছু জানো, আসো এবার আমরা পড়ি। নীর সবেমাত্র ক্লাস 1-এ পড়ে। নবনী একটা খাতায় ইংরাজি বর্ণমালা লিখে বলো, এগুলো পড়ো। নীর বিরক্ত হয়ে বলল, মিস এগুলো তো আমি পড়বো না, আমি তো এগুলো সব জানি, এগুলো তো ছোট বাচ্চারা পড়ে, আমি তো পড়ে কী করব? আমি তো বড় হয়ে বিজ্ঞানী হব। আমাদের ছাদে অনেকগুলো কমলা গাছ আছে, আমি নিয়মিত বিকেলে 1 ঘন্টা ছাদে গিয়ে বসে থাকি। মাথায় আপেল পড়লো নাকি বিজ্ঞানী হওয়া যায়? আমি কমলা গাছের তলায় বসে আরও বড় বিজ্ঞানী হব। নবনী বলল, আচ্ছা পড়া শেষ করে তারপর গিয়ে বসো, আমি নিজে গিয়ে দিয়ে আসবো তোমাকে। নীর অসহায় চোখে তাকিয়ে রইল নবনীর দিকে। নবনী আবারও বলল, এবার বলো। নীর কিছুক্ষণ চুপ থেকে এ থেকে ই পর্যন্ত বললো, তারপর বললো, আচ্ছা মিস, আমি এখন একটু চিন্তা করতে বসবো, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আমাকে বিজ্ঞানী হতে হবে তো, তাই বেশি বেশি ভাবনা চিন্তা করতে হয়। নবনী হতাশ হয়ে বলল, কী নিয়ে চিন্তা করছো? নীর বলল, মাম্মা আমাকে খালি পায়ে হাঁটতে দেয় না, বলে নীর খালি পায়ে থেকো না, কাদা গায়ে লাগিও না, সবখানে জীবাণু। আমি ভাবছি আমাদের বাগানে যেই পাখিরা আসে ওরা কোনো জুতো দেয় না, ঠান্ডার সময় আমি মোজা পরে দিই, নয়তো মাম্মাম রাগ করে। ওরা কেন মোজা পরে না মিস? নবনী টেবিলে মাথা রেখে বলল, আমি জানি না বাবা। নীর বলল, আসো আমরা একসাথে ভাবি এসব নিয়ে। নবনী বলল, আগে পড়া শেষ করো এরপর ভাববো। এবার বলো এটার নাম হচ্ছে এফ। নীর কিছুক্ষণ তাকিয়ে বলল, কেন মিস? এটার নাম এফ হবে কেন? কে রেখেছে এর নাম এফ? আমি একে এফ বলবো না, আমার এই নাম পছন্দ না মিস। নবনী বলল, কী নাম বলবে? নীর বলল, তা তো এখন বলতে পারবো না, কমলা গাছের নিচে বসে ভেবে বের করতে হবে। এটাও একটা ভাবনার বিষয় মিস। নবনী মনে হলো যুদ্ধ করা এর চাইতে অনেক সহজ। সিমলা এলো নাস্তার ট্রে নিয়ে, হরেক রকমের নাস্তা, চা, রসমালাই, লাড্ডু, চমচম, নুডলস। নবনী ভীষণ আনইজি ফিল করলো।
শিমলার দিকে তাকিয়ে বলল, এক গ্লাস পানি ছাড়া কিছুই খাবো না আমি। প্লিজ আপনি নেক্সট টাইম আর কখনো এসব করবেন না। শিমলা মুখ বাঁকা করে বলল, তা বললে হবে কি? আমি তো প্রতিদিন এই সময় নাস্তা করি। প্রতিদিন তুমি আর আমি একসাথে নাস্তা করবো এই সময়। আসলে কি জানো, এত বড় বাসায় সারাদিন একা থাকি, কারোর সাথে যে কথা বলবো সেই সুযোগ নেই। তুমি এলে ভীষণ ভালো লাগে আমার। ছেলে পড়া না হলে আমি তো একটু কথা বলার সুযোগ পাবো। মন খুলে কথা বলার মতো একজন মানুষের বড্ড অভাব আমার। নীরের বাবা তো সারাদিন ব্যস্ত থাকে তার কাজ নিয়ে। তাছাড়া সারাদিন যখন ওদের তখন রাত, তাই সবসময় কথা বলা সম্ভব না। আমার না দম বন্ধ লাগে। নবনী হাসলো মনে মনে। মানুষের কত অভাব, কারো টাকা পয়সার অভাব, আবার কেউ অঢেল টাকা পয়সার মধ্যে মন খুলে কথা বলার মানুষের অভাবে ভুগছে। বিকেলে নিতু রেডি হয়ে বলল, মা আমরা একটু আমার বাবার বাসা থেকে ঘুরে আসি। তাইরা বেশ গম্ভীর হলো, হুম। তার মনে এখনও রাগ জমে আছে সব। নিতু আর কিছু না বলে বের হলো তামিমকে নিয়ে। বাবার বাসায় গিয়ে মা বাবার সাথে দেখা করে নিতুরা সন্ধ্যায় বের হলো। তারপর কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্ট বললো দুজনে। নিতু দুজনের জন্য দুটো বার্গার আর ড্রিঙ্ক অর্ডার করলো। বাইরে বের হওয়ার পর তামিমের মুড কিছুটা ভালো হয়েছে। রিস্কায় নিতুর হাত ধরে বসেছে তামিম। এতটুকুতে নিতুর চোখের জল চলে এলো। অন্যদিকে ফিরে চোখ মুছে নিল নিতু। নিজের খাওয়ার ফাঁকে নিতু বাসার জন্য খাবার অর্ডার দিল। ফ্রাইড রাইসের 3টা সেট মেনু পছন্দ করে অর্ডার দিয়ে নিল। বাসায় যেতে যেতে রাত 9:30 বেজে গেল। নিতু নিজে গিয়ে খাবার গরম করে দিশা, লুবনা, তাহেরা বেগমকে ডাকলো খেতে আসার জন্য। মুখ কালো করে তাহেরা বেগম আসলেন খেতে। তারপর খাবার দেখে নাক সিটকে বললেন, নিজেরা তো খেয়ে এসেছো, আরও ভালো খাবার আমাদের জন্য নিয়ে এসেছো এসব সান্ত্বনা দেওয়ার জন্য নাকি? নিতু চরম অবাক হয়ে তামিমের দিকে তাকালো। তামিম মাকে কিছু বলতে গিয়েও বলল না, কেননা এখন সে কথা বললে মা আরও রেগে যাবেন। তাহেরা বেগম ভেতরে ক্ষোভ পুষে রেখেছেন গত রাত থেকে, এখন সুযোগ পেয়ে তা প্রকাশ করেই দিলেন। লুবনার ভীষণ ইচ্ছে করলো খেতে বসাতে, কিন্তু মায়ের অনুমতির জন্য এখনও বুঝতে পারছে না। তাহেরা বেগম রাগী স্বরে বলল, এসব খাবার নিয়ে ডাস্টবিনে ফেলে দাও দিশা। দিশা খাবার ফেলার জন্য এগিয়ে যেতে নিতু হাত ধরে থামিয়ে দিল। তারপর বলল, মাফ করবেন মা, আপনাদের রুচিতে যদি এসব খাবার খেতে ভালো না লাগে তো খাবেন না। এসব খাবার আমার টাকায় কেনা। অফিসে আমার চেহারা দেখে স্যালারি দেয় না, কাজ দেখে যায়। আমি কষ্ট করে উপার্জন করি, সেই উপার্জনের টাকায় কেনা খাবার আমি ফেলতে দিব না। এই বলে নিতু 1 প্লেট খাবার নিজের জন্য রুমে নিয়ে রেখে বাকি 2 প্লেট নিয়ে বের হয়ে গেল। 1 প্লেট নিয়ে লিফটম্যানকে দিল, আর 1 প্লেট নিচে নেমে এলে দারোয়ানকে দিয়ে এলো। বাসায় এসে কারোর সাথে কথা না বলে নিজের খাবার নিজে খেতে লাগলো। তাহেরা বেগম হতভম্ব হয়ে গেলেন নিতুর এই ব্যবহার দেখে। তামিমকে কি বললেন, এত বড় বেয়াদব এই বউ, আমাকে একবার অনুরোধ করল না, দেখলি তুই চুপ করে থাকবি তুই এরপরও? নিতু বলল, আমি যদি অপরাধ করতাম তবে আপনার ছেলে কিছু বলতে পারতো? যদি বলার দরকার হয় তবে আপনাকে বলবে। আমি এই বাসায় আসার পর থেকে আপনি আমার সাথে এরকম করছেন, অযথা আমার সাথে লাগতে আসছেন। তাই আপনাকেও আমি বলে দিচ্ছি, আমি আবার চুপ করে অন্যায় সহ্য করতে পারি না। খাবার শেষ করে নিতু রুমে চলে গেল। তামিম কী করবে ভেবে না পেয়ে নিতুর পেছন পেছন চলে গেল রুমে। এসব যুদ্ধ দেখতে দেখতে সে এবার ক্লান্ত, আর ভালো লাগছে না তার এসব। তামিম রুমে এসে নিতুকে বলল, নিতু তুমি যেই কাজটা করছো তা ভীষণ খারাপ করছো। নতুন বিয়ে হয়েছে বলে আমি কিছু বললাম না কারোর সামনে, ভবিষ্যতে এরকম কাজ করবে না। উনি আমার মা, ওনার অসম্মান করার অধিকার তোমার নেই। নিতু বলল, আমিও তোমার বউ, ওনার কি অধিকার আছে আমাকে অসম্মান করার? তামিম অবাক হয়ে বলল, মা তোমাকে অসম্মান করছে কখন? নিতু বলল, আমি এই বাসায় আসার পর থেকে দেখছি উনি লুবনাকে যেমন চোখে দেখেন দিশাকেও তেমন। সেটা আমাকে ক্ষেত্রে সমস্যা, আমার বেলায় কেন উনি এরকম ট্রিট করেন? তোমার সাথে আমার বিয়ে হয়েছে মাত্র 2 রাত হয়ে গেল, উনি কিভাবে নবদম্পতির রুমের দরজা নক করতে শুরু করেন সাত সকালে? এটা কি আমাকে অপমান করা নয়? উনি আমাকে বলছেন ওনার পা টিপে দিতে দিয়েছি, কিন্তু 20 মিনিট পর যখন আমি চলে আসতে নিয়েছি উনি আমাকে বলছেন এখনও ওনার পা ব্যথা কমেনি, আরও টিপে দিতে। উনি কি এটুকু বুঝেন না নতুন অবস্থায় সবাই একে অপরকে একটু সময় বেশি দেয়? এভাবে আমাকে আটকে রাখতে চাওয়া উচিত নয়। সকালে উনি দিশা আর লুবনার জন্য নাস্তা বানালেন, আমার জন্য তো কিছুই বানালেন না, কেন বলো তো? তামিমের কাছে এসবের কোনো জবাব নেই। জবাব থেকে কি হবে? তামিম কি বলতে পারবে? মাকে কিছু সে বলতে পারে না, অথচ মাও বুঝতে চাচ্ছে না এ নবনী নয়। সবাই নবনী নয়, হয় না যে পুতুলের মতো না যাবে ইচ্ছে মতো। তা আমি গম্ভীর মুখে বললাম, নিতু আমি তর্ক করতে চাচ্ছি না, আমি চাচ্ছি তুমি যেন মায়ের সাথে ভালো ব্যবহার করো। মনে রেখো, মায়ের জন্য তুমি এই বাসায় বউ হয়ে আসতে পেরেছো, নয়তো লুবিনাকে বিয়ে না দিয়ে আমার পক্ষে বিয়ে করা সম্ভব ছিল না। নিতু ফিক করে এসে বলো, হ্যাঁ তা ঠিক বলছো, তোমার পক্ষে বিয়ে সম্ভব ছিল না, কিন্তু তোমার ছোটো ভাইয়ের পক্ষে ঠিক সম্ভব ছিল বড় ভাইয়েরাকে বিয়ে করে নেওয়া। ভীষণ তামিমের ভীষণ রাগ হলো। নিতুর এভাবে চ্যাটাং চ্যাটাং কথা তামিমের ভালো লাগছে না। তামিম একটু শান্তি চাই, নিজেকে আজকাল ভীষণ একা লাগে। জীবন নদীতে সে যেন গন্তব্যহীন
এক নৌকার মাঝি, কোথায় যাবে কিছুই জানে না, যে যা বলে তাই করে, নিজের কোনো স্বাধীনতা নেই। তামিমের ভীষণ ইচ্ছে করে একটু সুখী হতে। সুখ কোথায় পাওয়া যায়? নিতু বিছানায় শুয়ে বলল, তামিম, আমি আগামীকাল অফিস থেকে বাসায় চলে যাব। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে মানিয়ে নিতে পারছো না। তুমি কোথায় যাবে না নিতু? যদি যাও তবে মনে রেখো আমি তোমাকে অনুমতি দেইনি, আর গেলে সেটা হবে তোমার উদ্যত্ত। তামিম রুম থেকে বের হয়ে গেল এই বলে। নিতু ভাবতে লাগলো, আসলে সমস্যা কার? কার, নাকি এদের, নাকি সবার? সে নিজেই কি শাশুড়িকে ভিলেন ভাবছে? নিতু সিদ্ধান্ত নিল এখন থেকে নিজেকে সামলে নেবে, শাশুড়ির সাথে এভাবে কথা বলবে না। হয়তো মানুষটাই ভালো, স্বামীর সঙ্গে এরকম ব্যবহার করছে। নিতু ভালো ব্যবহার করলে তিনি ভালো ব্যবহার করবেন। গত রাত্রে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে পানি জমেছে। রমণী সকাল সকাল বের হলো বাসা থেকে। গতকাল ফেসবুকে একটা ভিডিও দেখে একটা বিজনেস আইডিয়া মাথায় এসেছে। আজকাল মানুষ বাসায় বসে ব্যবসা করছে। নবনী ভাবছে, তবে আমিও একটু চেষ্টা করে দেখি। মার্কেট থেকে বিভিন্ন রঙের 10টা শাড়ি কিনলো নবনী। প্লেটে শাড়ি, কোনো ডিজাইন ছাড়া, কাঁথা সেলাই করার মতো, সেই সাথে বেশ সুতা, লেস, কিছু চুমকি, ফ্রেম, কলম, পেন্সিল, চক, সব নিয়ে বাসার দিকে হাঁটা শুরু করলো। নিজের স্বপ্ন নিয়ে ভাবতে গিয়ে এতটাই নিমগ্ন হয়ে গেল যে একটা পাজেরও কখন যে তার গায়ে কাদা ছিটিয়ে দিয়েছে খেয়াল করলো না। খেয়াল হতেই নবনীর ফর্সা মুখখানা লাগে লাল হয়ে গেল। গাড়ি চালক ততক্ষণ গাড়ি থামিয়ে নেমে এসেছে। নবনীর সামনে এসে বলল, আমি দুঃখিত ম্যাডাম, আমি খেয়াল করিনি আপনাকে। নবনী ভীষণ রাগ হলো। ভাগ্যিস প্লাস্টিকের ব্যাগে সব আলাদা করে প্যাকেট করায় ওসব নষ্ট হয়নি, নয়তো ব্যবসা শুরুর আগে লস খেতে হতো। গাড়ি চালক আবারও বলল, আপনি কোথায় যাবেন ম্যাডাম? আমাকে বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এভাবে তো হেঁটে যেতে পারবেন না, লোকজন হাসবে। আবারও সরি, প্লিজ, অপরাধ ক্ষমা করবেন। নবনী একটা কথাও না বলে চোখ বড় করে তাকালো। নবনীর কপালে কাদা ছিটকা, গায়ের জামায় কাদার দাগ। লোকটা পকেট থেকে টিস্যু বের করে নবনীর কপালে কাদা মুছে দিতে লাগলো। নবনী 2 পা পিছিয়ে গেল সাথে সাথে। বিরক্ত হয়ে হাঁটতে লাগলো বাসার উদ্দেশ্যে। মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে। ইচ্ছে করছিল বেশ কয়েকটা কথা শুনিয়ে দিতে, তবুও কিছু বলল না। রাবেয়া নবনীর গায়ে এত কাদা দেখে অবাক হলো। জিজ্ঞাসা করার আগে নবনী বলে, আর বলো না মা, আসার সময় একটা গাড়ি কাদা ছিটিয়েছে, ভাগ্যিস যাওয়ার সময় এই কাজটা হয়নি, নয়তো এত পথ হেঁটে গিয়ে আবার বাসায় আসতে হতো। হাতের সব ব্যাগ আগে গোসল করে এলো। একটা হলুদ 3 পিস বের করে এলো নবনী। রাবেয়া মুগ্ধ হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। গোসলের পর নবনী কোমর পর্যন্ত ঘন চুলগুলি যেন কিছুটা মুক্তি পেল। নবনী সবসময় চুল খোপা করে রাখে। রাবেয়ার মন খারাপ হয়ে গেল আবার হঠাৎ করে। এত সুন্দর একটা মেয়েকে মানুষ কিভাবে এত কষ্ট দিল? এর মুখের দিকে তাকালেই বোঝা যায় কতটা মায়াবী এই মেয়েটা। নবনী রাবেয়াকে ডেকে বলল, মা, এই হচ্ছে আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। তুমি না ভীষণ সুন্দর করে কাঁথা সেলাই করতে পারো। আমি তো বাসায় থাকি সারাক্ষণ, আমরা মা মেয়ে মিলে কাঁথা সেলাই করবো। আজকাল এসবের ভীষণ চাহিদা। মা, আমাদের অলস সময়ও কাটবে, হয়তো কিছুটা আর্থিক সাপোর্টও পাবো। হাসেম আলী ডাইনিং রুমে চেয়ারে বসে আছেন। তার ভীষণ লজ্জা লাগছে। মেয়েটা শুধু পরিবারের কথা ভেবেই যাচ্ছে, অথচ তিনি কিছুই করতে পারছেন না পরিবারের জন্য। নবনী তাকে কিছু করতেও দিচ্ছেন না। নবনীর এক কথা, আমাকে ভাবতে দাও এসব নিয়ে, তুমি বিশ্রাম নাও। সারাদিন গেল মামের কাঁথার বেস তৈরি করতে। ভেতরে রাবেয়া একটা শাড়ি দিয়ে, 2 পাশে 2টি খায়রি রঙের শাড়ি দিয়ে বেস তৈরি করলো। তারপর মনের মাধুরী মিশিয়ে নবনী একটা সাইজ ডিজাইন আঁকলো পুরো কাঁথায়। রাবেয়া বেগম বসে বসে কাঁথার পাশ সেলাই করে নিলেন সাদা লেস লাগিয়ে। এসব করতে করতে নবনী বিকাল হয়ে গেল। নবনী মনে পড়লো টিউশনি যেতে হবে। নবনীর কথা মনে পড়তে নবনীর গলা শুকিয়ে গেল। কে জানে আজকে গেলে নীরের কী সব কথা শোনানো লাগে। মনে মনে আল্লাহকে বলল, নবনী, রহম করো খোদা, অবুঝ শিশুর মনকে অবুঝ করে দাও। আজও সিমলা নবনীর জন্য দাঁড়িয়েছিল। নবনী ভেতরে যেতে শুনতে পেল ভেতরে ভীষণ হুটুপুটু হচ্ছে। নবনী আতঙ্কিত হয়ে তাকালো। সিমলা হেসে বলল, না না, ভয় পেও না, নীরের মামা এসেছে, মামার সাথে বক্সিং খেলছে। নবনী বলল, আজকেও পড়বে না? সিমলা হেসে বলল, কে জানে ভাই, তুমি দেখো পড়াতে পারো কি না। নবনী ভেতরে ঢুকে কিছুটা বিব্রত হলো। খালি গায়ে নীর আর নীরের মামা বক্সিং করছে। দরজার সামনে দাঁড়িয়ে নবনী দরজায় লক করলো। নীর বলল, মিস, এসেছেন আপনি? ভালো হয়েছে, তাহলে আসুন মামা, আমার মিস এসেছে। মেঘ বুঝতে পারলো বাইরের অন্য কেউ, তাই তাড়াতাড়ি নিজের টি-শার্টটা গায়ে দিয়ে নিল। তারপর গলা খাকারি দিয়ে বের হলো। নবনী ভেতর থেকে আওয়াজ পেয়ে অন্যদিকে আড়াল হয়ে দাঁড়িয়ে রইল। চেয়ারে বসতে নীর বলল, মিস, আজকে তো আমি একা পড়বো না, আজকে আমি আর মেঘ একসাথে পড়বো। মেঘ না পড়লে আমি পড়বো না। নবনী জিজ্ঞেস করলো, মেঘকে? নবনীর কথা শেষ না হতে নীর চিৎকার করতে লাগলো, মেঘ মেঘ বলে। নীরের চিৎকার শুনে মেঘও ছুটে এলো। মেঘকে দেখে নবনী যেন শক খেলো। মেঘ নবনী দিকে বলল, আরে ম্যাডাম, আপনি যে? আবারও দেখা হয়ে গেল। নবনী চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল মেঘের দিকে। মেঘ আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, আমি তো আপনাকে শুরুতেই সরি বলছি ম্যাডাম নবনীতা।
আপনি তো আমাকে ক্ষমা করলেন না, একটা কথা বললেন না, উল্টে চোখ রাঙিয়ে চলে গেলেন। আমি তো ভাবলাম আপনি হয়তো বোবা কালা, কথা বলতে বা শুনতে পান না। আমি ইচ্ছে করে আপনার গায়ে কাদা ছিটাইনি, বিশ্বাস করুন। সকালে ওটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। নবনী ভীষণ বিরক্ত হলো, তবুও চুপ হয়ে বসে রইল। মেঘ বুঝতে পারল মেয়েটা এভাবে স্ট্যাচুর মতো বসে থাকার মানে কি। মনে হচ্ছে যেন কোনো কথাই জানে না। অবাক হলো মেঘ, যেখানে মেঘের সাথে একটু কথা বলার জন্য মেয়েরা উতলা হয়ে যায়, একটু চান্স পেলে কথা বলতে আসে, সেখানে মেঘের সেদে সেদে কথা বলছে, তাও এই মেয়ে কথা বলছে না। মেঘের ইগোতে লাগলো। মেঘ কিছু বলতে যাবে, তার আগে নবনী উঠে গেল। তারপর নিয়ে বের হয়ে গেল রুম থেকে। শিমলা নবনীকে বের হতে দেখে বলল, এগিয়ে এলো। নবনী বলল, আপু আজ মনে হয় নীর পড়বে না, আমি বরং আসি এখন। শিমলা কিছু বলার আগে নীর এসে নবনীর হাত টেনে ধরলো, টানতে টানতে পড়ার টেবিলে নিয়ে গেল। নবনী গিয়ে দেখলো মেঘ নেই। নবনী কিছুটা স্বস্তি পেল। তারপর ইংরেজি বর্ণমালা লিখে দেওয়া গতকালের সেই খাতাটা নিয়ে বলল, আসো মিসের সাথে এগুলি পড়ো। নীর মাথা নাড়িয়ে বলল, এগুলো তো গতকাল পড়েছি মিস, আজকে অন্য কিছু পড়াবো। নবনী ছোট হাতের ইংরেজি বর্ণমালা লিখে বলল, এগুলো হচ্ছে ছোট হাতের ABCD, আজকে আমরা এগুলো পড়বো। নীর বিরক্ত হয়ে বলল, মিস, আমি তো দেখছি আপনি এগুলো আপনার বড় হাত দিয়ে লিখেছেন, ছোট হাতের কিভাবে হলো? নবনী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় হাত ছোট হাত যেই হাত দিয়ে লিখি না কেন, এটার নাম ছোট হাতের হবে। নীর, দুষ্টুমি করো না। নীর কিছুক্ষণ নীরব হয়ে পড়ল, তারপর M পর্যন্ত পড়ে বলল, মিস, আচ্ছা এগুলো কে আবিষ্কার করছে? সে এত বোকা কেন? ছোট হাতের অ আ ক খ এসব বানায়নি কেন মিস? আমি আর পড়ব না। আমি ছোট হাতের অ আ ক খ নিয়ে ভাবতে বসবো। আমি এগুলো আবিষ্কার করব এখন। নবনী চোখ রাঙিয়ে বলল, দুষ্টুমি করে না নীর, আসো পড়বে। নীর নবনীর কথা শেষ হওয়ার আগে ছুট্টে বের হয়ে গেল। নবনী ভেবে পাচ্ছে না একে কিভাবে পড়াবে। শিমলা এসে নবনীকে ডেকে নিয়ে গেল চা খাবার জন্য। যদিও শিমলা বুঝতে পেরেছে নবনী আজও গতকালের মতো এক গ্লাস পানি খাবে। শিমলা কথা শুনবে বসে বসে। শিমলা বসে বসে বলতে লাগলো। নবনী ড্রয়িং রুমে গিয়ে বসলো। দেখলো মেঘ একটা সোফায় বসে চায়ে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে। নবনীকে দেখে বলল, উনি কে রে আপা? তোর নবনী মিস। শিমলা হেসে বলল, হ্যাঁ উনি সেই মিস। মেঘ বলল, উনি কথা বলতে পারে? দাঁতে পোকা নেই তো আবার? শিমলা আশ্চর্য হয়ে, কী বলিস এসব? মেঘ বলল, আমি কতক্ষণ ধরে ওনার সাথে কথা বললাম, উনি কোনো জবাব দিল না, তাই ভাবলাম দাঁতে হয়তো পোকা আছে। নবনী বিরক্ত লাগলো এসব ফালতু আলাপ শুনে। উঠে দাঁড়িয়ে বলল, আমি আজ আসি আপা। অনুমতির অপেক্ষা না করে বের হয়ে গেল। শিমলা আর মেঘ মামাতো ফুফুতো ভাই বোন। দুজনের মধ্যে ভাই বোনের মতো সম্পর্ক। বিশেষ করে মেঘের সাথে নীরের সম্পর্ক ভীষণ ভালো। গতকাল নীলের দুর্ঘটনার ঘটনা শুনে মেঘ চলে এসেছে নীরকে দেখতে। নবনী বের হতে মেঘ বলল, এ মেয়ে নাকি অন্য কিছু আপা? এত হ্যান্ডসাম একজন যুবক সামনে এভাবে ফ্ল্যাট করার চেষ্টা করছে তার সাথে, অথচ কোনো পাত্তাই দিল না। দেখ তোর নবনীতার জন্য আমি পরনের টি-শার্ট চেঞ্জ করে শার্ট পরে এসেছি, তাও তাকালোই না আমার দিকে। আমার এই শ্রমের মর্যাদা এই নবনীতা দিল না। শিমলা বলল, তুই এত পাত্তা পেতে চাইছিস কেন? তোকে পাত্তা দেওয়ার মানুষের কি অভাব? মেঘ সোফায় শুয়ে পড়ে বলল, তুই বুঝবি না আপা, এটাই তো মজা, পাথরে ফুল ফোটানোর অন্যরকম এক আনন্দ। শিমলা হেসে বলল, ডুবলি অবশেষে? মেঘ হেসে বলল, সে তো সকালেই তোর নবনীতা আমাকে ডুবিয়ে দিয়েছে রে আপা। তারপর সকালের ঘটনা কাহিনী খুলে বলল। শুনে শিমলা বলল, বা রে বা, এর তো দেখছি সিনেমা। নায়ক গাড়ি থেকে নায়িকার গায়ে কাদা ছিটকে যাওয়া, তারপর ঝগড়া, তারপর প্রেম। মেঘ বলল, না রে আপা, তোর মিস তো কথাই বললো না আমার সাথে, জানিস? আমি না কিছুতেই গাড়ি থেকে নামতাম না। বৃষ্টির সময় এরকম একটু একটু কিছু লুকিং গ্লাসে দেখলাম আকাশি রঙের গায়ে একখণ্ড আকাশ থেকে এসে দাঁড়িয়েছে রাস্তায়। আমার পৃথিবী থেমে গেল। আমি গাড়ি রেখে পিছু নিয়ে বাসা পর্যন্ত এসেছি দেখছি বাবা। শিমলা হাসলো শুনে, তারপর বলল, মেয়েটা ভীষণ ভালো রে মেঘ, ওর সাথে মজা নেওয়ার চেষ্টা করছে না। ওর কথা শুনে যতটা বুঝেছি ফ্যামিলির অবস্থা খুব একটা সুবিধা নয়। মেয়েটা চাকরি খুঁজছে, বাসায় বাবা মা ভাই বোন সবাই আছে, ওর সব চাপ মেয়েটার মাথায়। আমার এত ভালো লেগেছে ওর সাথে কথা বলে যে নীর এর টিচার হওয়ার জন্য এক প্রকার জোর করতে লাগলাম। মেঘ হেসে বলল, তোর ভাই আছে না বাবা? ভাবনা কিসের? আমার অফিসে ওকে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। শিমলা বলল, মেয়েটার প্রবল আত্মসম্মান বোধ। গতকাল আমি এত কিছু নাস্তা দিলাম, এত ইমোশনাল কথা বললাম, তবুও সে পানি ছাড়া কিছুই খায়নি। যদি বুঝতে পারে তুই দয়া দেখে চাকরি দিচ্ছিস, তবে কিছুই করবে না মনে হয়। মেঘ বলল, আপা আমি সিরিয়াসলি বলছি, আমার অফিসে একজন পিএ লাগবে আমার। আমি বিজ্ঞাপন দিয়েছি, যেহেতু ট্রাই করছি চাকরির জন্য, ওকে বলো না আমার অফিসে আবেদন করতে। ইন্টারভিউ নেবে বাবা। তোর মামাকে তো তুই জানিস, উনি নিশ্চয় স্বজনপ্রীতিকর লোক নয়। যদি টিকে যায় আমার জন্য গুড লাক, না টিকলে অসুবিধা নেই। আমি অন্যভাবে নবনীকে দেখার ব্যবস্থা করে নেব। তবুও এই নবনীতার গম্ভীরতার চেহারা আমি দেখব। কতদিন এভাবে গম্ভীর হয়ে থাকতে পারে, আমি সেটাই দেখতে যাই। চলবে, তুমি অন্য কারোর সঙ্গে বেতো ঘর। পর্ব 5।